এখন পর্যন্ত ৮ বিষয়ে হয়েছে ঐক্য, জানালেন আলী রিয়াজ। জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন, দলগুলোর সহযোগিতায় এই মাসেই সনদ তৈরির আশা। একটি রাজনৈতিক দলের সরকারে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য বিএনপি নেতা রিজভীর। পরিবেশ থাকলেও নির্বাচন নিয়ে টানাপোড়েন তৈরির অভিযোগ। ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে একমত রাজনৈতিক দলগুলো, সাংঘর্ষিক সিদ্ধান্ত বলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আইনজীবীদের। আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা। বরিশাল সিটি কর্পোরেশনের অনিয়ম, 18 কর্মকর্তা কর্মচারীকে তলব দুদকের। শেখ হাসিনার ফুফাতো ভাই ভাতিজা হাসনাত, খোকন ও সাদিকের তথ্য চেয়ে চিঠি। এবং তল্লাশির নামে সেনা পরিচয়ে বাসায় ঢুকে লুটপাট। মিরপুর ডিওএইচএসে পালানোর সময় সাবেক কর্মকর্তা সহ 4 জনকে ধরে থানায় দিল মিলিটারি পুলিশ, মালামাল উদ্ধার। সময় সংবাদের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। জুলাই শহীদ পরিবারের জন্য সরকারের কার্যক্রম নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম। সরাসরি যাচ্ছি সেখানে। 2024-25 অর্থবছরে আহত জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসা, শহীদ পরিবারের অনুকূলে পরিবার সঞ্চয়পত্র এবং আহতদের অনুকূলে এককালীন অনুদান বাবদ সর্বমোট 259,04,212 টাকা সরকার ব্যয় করা হয়েছে। পুনর্বাসন বিধিমালা অনুযায়ী শহীদ পরিবারের সদস্য আহত ব্যক্তির কর্মসংস্থানের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উৎপাদনমুখী কাজের জন্য প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের ভাতা কার্যক্রম অনলাইনে প্রদান এবং সমৃদ্ধ তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরির কার্যক্রম চলমান আছে। এই কর্মসূচি আমরা বিগত 6 মাসে ডিসেম্বরের পর থেকে অধিদপ্তরের কার্যক্রম থেকে শুরু করে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে আমরা সর্বোত্তম গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে সার্বক্ষণিকভাবে এই তাদের যেই অনুদান এবং তাদের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে। এক্ষেত্রে যাচাই বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে। অনেক রকমের অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, সেগুলিও জেলা প্রশাসক পর্যায়ে যাচাই বাছাই হচ্ছে। আপনাদের যদি জানতে আর কোনো কিছু সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ের ব্রিফিংয়ে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এখনো পর্যন্ত 8টি বিষয়ে ঐক্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের 16তম দিনের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। কমিশন জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না বলেও জানান আলী রিয়াজ। দলগুলোর সহযোগিতায় এই মাসেই সনদ তৈরির আশা তার। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার পর ব্রিফ করবেন রাজনৈতিক দলের নেতারা। যদি আমরা ঐক্যমতে 31 তারিখের মধ্যে পৌঁছতে চাই এবং যেটা আমাদের বাধ্যবাধকতা বলে আমি মনে করি, সেখানে পৌঁছতে হলে আজকে সহজে 10 দিন, সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 2-1টি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে, সেজন্য হয়তো 1-2 দিন বরাদ্দ করা যাবে, কিন্তু কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যতি রেখে আসলে অগ্রসর হওয়া যাবে না। জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না, কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকবে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথায় এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে।
ওয়ালি, দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা, সংসদ নেতা হতে পারবেন কিনা, অর্থাৎ একজন ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী তার দলের প্রধান হতে পারবেন কিনা, এমন বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে। আমরা দেখেছি ধারাবাহিকভাবে যে বৈঠকগুলো চলছে, প্রথম দফার বৈঠকে এক একটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা করে একাধিক দিন ঐকমত্য কমিশন বৈঠক করেছে। দ্বিতীয় দফার যে সংলাপ, আজকে 16তম দিন, এই সংলাপে মূলত সব রাজনৈতিক দলকে একসঙ্গে করে নিয়ে বৈঠক হচ্ছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এটি গতকালকেও আলোচনা হচ্ছে, অর্থাৎ এখন যে আলোচনাগুলো হচ্ছে সেটি এর আগে একাধিক দিন আলোচনা হচ্ছে, এরকম বিষয় হয়তো বিস্তারিত আলোচনা হচ্ছে, কিন্তু সিদ্ধান্তের জায়গাগুলো বাকি রয়েছে, সেসব বিষয় নিয়ে মূলত শেষ সময় আলোচনা হচ্ছে। একটু আগেও অধ্যাপক আলী রিয়াজ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, তিনি এই বাকি যে 10 দিন রয়েছে মাসের, এর মধ্যে আসলে জাতীয় সনদ সেটি তৈরি করতে চান, যেখানে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে। তিনি বলছেন যে যেসব বিষয় রাজনৈতিক দলগুলোর শতভাগ ঐকমত্যে আসা সম্ভব হবে না, অর্থাৎ দ্বিমত থাকবে কোনো কোনো রাজনৈতিক দলের, সেসব বিষয় আসলে সেগুলো সিদ্ধান্ত নিতে পারে। বর্তমান সরকারও যাতে করে সেটি করতে পারে সেই আশাবাদ কিন্তু আসলে তিনি ব্যক্ত করেছেন। গত কয়েকদিনের যে আলোচনা, সেখানে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার গঠন আলোচনা হচ্ছে, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা, একই সঙ্গে প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য সেটি নিয়ে আলোচনা হচ্ছে, সাংবিধানিক কাউন্সিল সেটি কতটুকু থাকবে, সাংবিধানিক সংবিধিবদ্ধ কমিটি সেটি পরিবর্তিত না হয়ে এসেছে, সেটি আপত্তি জানিয়েছে। সেটি আসলে কোন পর্যায়ে থাকবে এবং একেবারে শুনছিলাম হাসানুলের কাছ থেকে, যুক্ত হয়েছিলেন ফরেন সার্ভিস একাডেমি থেকে। অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক দলের সরকারে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরিবেশ থাকলেও নির্বাচন নিয়ে টানাপোড়েন তৈরির অভিযোগ তার। সকালে রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বলেন, শেখ হাসিনা আমলে পুরো দেশটাই ছিল কারাগার, প্রশাসনে এখনও লুকিয়ে থাকা আওয়ামী দোসররা উস্কানি দিয়ে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে বলেও জানান তিনি। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি রিজভীর। অন্তর্বর্তীকালীন সরকার যাকে সবাই সমর্থন করেছে, এখন এই সরকার ক্রমান্বয়ে এটি একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে। জনগণের মধ্য থেকে তারা বাছাই করবে, নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করবে। একটি নির্বাচিত সরকার হলে যত শক্তভাবে দেশ পরিচালনা করা যায়, মনের দিক থেকে যত শক্তি বা বল পাওয়া যায়, সেটা অন্য কোনো সরকারে সেটা হয় না। ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে রাজনৈতিক দলগুলো একমত হলেও মিশ্র প্রতিক্রিয়া আইনজীবীদের মধ্যে। আইনজীবীদের বড় অংশই এই সিদ্ধান্তের বিরোধী। অষ্টম সংশোধনী মামলার রায়ের প্রসঙ্গ টেনে তারা বলছেন, একক দেশে একাধিক হাইকোর্ট থাকতে পারে না। ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপন হবে সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখেও পড়তে পারে এই সিদ্ধান্ত। তবে আইনজীবীদের আরেক অংশ মনে করে, এতে মানুষের দোরগোড়ায় পৌঁছাবে বিচার কাজ, কমবে মামলা জট। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে বিস্তারিত। হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আইনজীবীদের। প্রতিবাদের কারণ, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে রাজনৈতিক দলগুলোর সম্মতি, যা মনে করিয়ে দেয় সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের আমলে নেয়া একটি সিদ্ধান্তের কথা। সে সময় অন্যান্য দলের সঙ্গে পরামর্শ না করে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ বসাতে সংবিধানে আনা হয় অষ্টম সংশোধনী। বিক্ষোভ আন্দোলনে যার ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছিলেন আইনজীবীরা। শেষ পর্যন্ত এটি গড়ায় আইনি লড়াইয়ে, যাতে সামিল ছিলেন বর্তমান প্রধান বিচারপতির পিতা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদও। রায়ে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ বসানোর সেই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। এর 3 যুগ পর আবারও ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বসানোর প্রস্তাবে
ক্ষুব্ধ ঢাকার আইনজীবীদের বড় একটি অংশ। এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যে গ্রহণটি অষ্টম সংশোধনী মামলার রায়ের সঙ্গে সাংঘর্ষিক। যে বিষয়টি বিদ্যমান সংবিধানে আছে সেটি হচ্ছে সার্কিট বেঞ্চের কথা, কিন্তু আপনি যদি স্থায়ীভাবে যদি বিভিন্ন জায়গায় যদি আপনি হাইকোর্টের আসন বসান তাহলে কিন্তু ওই একইভাবে প্রকারান্তরে হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব যেটি করেছিলেন সেটাই কিন্তু হতে যাচ্ছে, এবং সেটি হলে কিন্তু আদালতের চ্যালেঞ্জ হবে এবং এটা বাস্তবায়নযোগ্য হবে না। যদি সব পলিটিক্যাল দল এটা রাজি হয়ে থাকে, ইটস ভেরি গুড। পার্মানেন্ট বেঞ্চেস হতে পারে। এখানে যদি কোনো ধরনের আইনি বাধা বা অন্য কিছু থাকে এইটাকে ঠিক করে নেওয়া যাবে। হাইকোর্টের বিকেন্দ্রীকরণে যুক্তি দেখানো হচ্ছে, এতে কমবে মামলা জট। তবে পাল্টা যুক্তি হিসেবে আসছে বিকল্প মতামত। যারা বাইরের থেকে আসে ওদের পক্ষে এত টাকা খরচ করা, এই যে ব্যয়বহুল হয়ে যাচ্ছে এই জিনিসগুলি, এইগুলিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে হাইকোর্ট বেঞ্চেস শুড গো আউট। সবচেয়ে বড় লিটিগেন্ট হচ্ছে সরকার। সরকার যদি লিটিগেশন কমায় দেয় তাহলে মামলা মোকদ্দমা জট থাকবে না। আপনাকে সুশাসন সুনিশ্চিত করতে হবে, মিথ্যা মামলা বন্ধ করতে হবে, তাহলে বাংলাদেশের 90% মামলার কোনো কারণ উদ্ভব ঘটবে না। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, গোষ্ঠীর স্বার্থ নয়, জনগণের কথা বিবেচনা করেই হাইকোর্ট বিকেন্দ্রীকরণের প্রস্তাব। আমরা মনে করি যে এটা বৃহত্তর জাতীয় স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে। আমরা বিশ্বাস করি যে ওটা অষ্টম সংশোধনের মামলার যে রায় তার সাথে সাংঘর্ষিক হবে না। কমিশন বলছে, বিকেন্দ্রীকরণের প্রস্তাব বাস্তবায়নে নেওয়া হবে বিচার বিভাগের মতামত। আলাপ আলোচনা করে এগুলো বাস্তবায়ন করা হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একটি দল এখনো আওয়ামী লীগের সংস্কৃতিতে অভ্যস্ত, তাদের ফ্যাসিবাদী কার্যক্রম বাদ দিতে হবে। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি অভিমুখে পদযাত্রার শুরুতে কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের কিছু কাগজপত্রের ঘাটতি থাকায় আবারও ইসিতে জমা দেওয়ার কথা জানান তিনি। ইশরাক হোসেনের আবেগী ও অপরিণত বক্তব্য কাম্য নয় বলেও মন্তব্য করেন সার্জিস। পরে গাড়িবহর নিয়ে পদযাত্রা বের করা হয়। জন আকাঙ্ক্ষা জানতে খাগড়াছড়িতে বেশ কয়েকটি এলাকায় সমাবেশ করার কথা রয়েছে নতুন দলটির। সেখানে পথসভা শেষ করে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন এনসিপির শীর্ষ নেতারা। সংস্কার যদি চলমান প্রক্রিয়ায় হয়ে থাকে বিএনপির তরফে, তাহলে 31 দফাকেও তো চলমান করতে হবে। সেটাকে 31-এর মধ্যে সীমাবদ্ধ না রেখে সেটাকে 32, 33, 35-এ যেতে হবে, যেখানে ভারসাম্য থাকবে, জবাবদিহিতা থাকবে, অংশগ্রহণ থাকবে এবং বাংলাদেশ পলিটিক্যাল যে ভায়োলেন্সের জায়গাগুলো আছে সেগুলো কমে এসে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি সামনের দিকে বিকশিত হবে। ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমি পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি। এই কথাবার্তাগুলো কখনো একটা রাজনৈতিক দলের এমন একজন রাজনৈতিক ব্যক্তির কাছে প্রত্যাশিত নয়, এবং এগুলো আসলে যারা বলেন তাদের মধ্যে আমরা ফ্যাসিস্টের চরিত্র দেখতে পাই। বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন দফতরে অনিয়ম দুর্নীতি ঠেকাতে নড়ে চড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ প্রকৌশল, সার্ভে, প্ল্যান, ট্রেড লাইসেন্স ও বাজার শাখায়। এরই মধ্যে বিভিন্ন দফতরের 18 কর্মকর্তা কর্মচারীকে তলব করেছে দুদক। তথ্য উপাত্ত চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই, সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত, আবুল হাসনাত আবদুল্লাহ ও সাদিক আবদুল্লাহর। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় নতুন ভবন নির্মাণে প্ল্যান পাশে ভোগান্তি আর লেনদেনের অভিযোগ পুরানো। ট্রেড লাইসেন্স কিংবা স্টল বরাদ্দে ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতিতে নিয়োগের অভিযোগও বিস্তর। প্রকৌশল, সার্ভে, প্ল্যান, ট্রেড লাইসেন্স ও বাজার শাখায় অভিযোগের মাত্রা প্রকট, যা তদন্তে এবার মাঠে নেমেছে দুদক। দুদকের এক চিঠিতে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত ও সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ওঠা অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। চাওয়া হয়েছে আবুল হাসনাত আবদুল্লাহরও নানা তথ্য উপাত্ত। দুদকের চিঠিতে 2022 সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার ব্যানার তৈরিতে 13 লাখ টাকা ব্যয়ের তথ্য, সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের ফেসবুক পেজ বুস্টিংয়ে 1,58,000 টাকা এবং তার বাসায় ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা ও মনিটর সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের জন্য প্রায় 50 লাখ টাকা ব্যয়ের কাগজপত্র চাওয়া হয়েছে। তলব করা হয়েছে হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান সহ অন্তত 10 কর্মকর্তাকে। তালিকায় আরও রয়েছেন 7 জন কর্মচারী, যাদের কারো কারো কাছে চাওয়া হয়েছে স্থাবর সম্পদের হিসাব। তাদের কোনো ইন ডিটেইল ফার্দার কোনো তথ্য প্রয়োজন হয়, আমরা সেই দিকে আসলে সর্বোচ্চ সহযোগিতা করব। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি তার নির্দেশনা পালন করিনি। তার প্রেক্ষিতে ব্যক্তিগত আক্রোশে সে আমাকে চাকরিচ্যুত করেন।
তথ্য সরবরাহ করে দুদককে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন নগর ভবনের প্রধান নির্বাহী। আর টিআইবির দাবি স্বচ্ছতা আসুক বরিশাল সিটি কর্পোরেশনে। আগের যে বিভিন্ন তথ্যগুলো চাইছে আমরা নিয়মিত সংগ্রহ করছি, যেটা পাচ্ছি সাথে সাথে আমরা দুদককে দিয়ে দিই। অপকর্ম দুর্নীতি যারা করে থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তারা শাস্তি পাওয়ার যোগ্য। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি দুদকের বরিশাল জেলা কার্যালয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অবৈধ অস্ত্র উদ্ধারে তল্লাশির নামে সেনা সদস্য পরিচয়ে রাজধানীর মিরপুর ডিওএইচএসে একটি বাসায় ঢোকে ডাকাত দল। স্বর্ণালঙ্কার সহ দামি সব মালামাল লুট করে পালানোর সময় সাবেক সেনা কর্মকর্তা সহ 4 জনকে হাতে নাতে আটক করে মিলিটারি পুলিশ। পরে তাদের পল্লবী থানা পুলিশে সোপর্দ করা হয়। উদ্ধার করা হয় লুট হওয়া মালামাল। ওরা ঢাকা দিয়ে জোর করে ঢুকে গেছে। যে ব্যবসায়ী স্বামীর মৃত্যুর পর ছেলে ও মেয়েকে নিয়ে জীবনযাপন করছিলেন নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই নারী। জানান 3 মাস ধরে বসবাস করছেন ডিওএইচএস এর একটি ভবনে। অসুস্থ ছেলেকে নিয়ে ধানমন্ডির একটি হাসপাতালে থাকাকালীন রোববার দুপুরে সেনা সদস্য পরিচয়ে তার বাসায় প্রবেশ করেন কয়েক ব্যক্তি। ওই সময় বাসায় ছিলেন তার মেয়ে এবং গৃহকর্মী। আমরা আর্মির লোক, আমরা প্রশাসন থেকে আসছি, আমাদের কাছে ইনফর্ম আছে যে এই বাসায় অস্ত্র আছে, বাসায় ওরা তল্লাশি দিবে বলেই মনে করেন 5-6 জন লোক সব রুমে ঢুকে যেখানে যা পাইছে, আমার মেয়ের ফোন, আমার ছেলের ফোন, ল্যাপটপ, স্বর্ণ, আংটি, ডায়মন্ডের সেটের পারফিউমটা পর্যন্ত, আতরটা পর্যন্ত কিচ্ছু রাখে নাই। সব নিয়ে একদম মনে করেন 15-20 মিনিটের মধ্যে নেমে গেছে। থানায় একটু আগে শুনলাম যে আর্মি অফিসার ছিল কিন্তু রিটায়ার্ড পারসন, এখন ওনারা একটা টিম গঠন করে ওরা এগুলি করতেছে, 6-7 জন মিলে জায়গায় জায়গায় এগুলা। ওকে ধরার পরে ও বলছে যে আমার ছেলেটা তো আবার এদিক দিয়ে ঘুরবে, চলবে, ও আবার আটকাবে, কিছু করবে, আমাকে ঠেট দিছে। লুটপাট শেষে পালানোর সময় ডিওএইচএস এর গেটে নিরাপত্তা রক্ষীদের হাতে ধৃত হন 4 ডাকাত। মিরপুর জোনের এডিসি জানান গ্রেফতারকৃতদের মধ্যে 2 জন সাবেক সেনা কর্মকর্তা। সাবেক একজন লেফটেন্যান্ট, একজন সাবেক কর্পোরাল, 2 জন সাবেক সৈনিক, 2 জন সাধারণ লোক এবং একজন ড্রাইভার এবং একজন সোর্স। এই 8 জন মিলে সেই বাসায় তারা যায়। তারা সেইখান থেকে যা পেয়েছে বাসায় সেগুলোই নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এক পর্যায়ে তারা ক্যান্টনমেন্ট এলাকা ওইখানে গিয়ে আর্মি মিলিটারি পুলিশ যারা তাদের হাতে ধৃত হয়। ধৃত হওয়ার পরে সেনাবাহিনী আমাদের কাছে রাত 8টার দিকে এই আসামিদের হস্তান্তর করে। আমাদের কাছে মোট 4 জন আসামিকে হস্তান্তর করে। 4 জন আসামি এই মামলায় আমরা ধরেছি, আর মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি 4 জনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেশে সারের কোনো ঘাটতি নেই। বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে শিগগিরই নতুন নীতিমালা হচ্ছে বলে জানালেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় নয়, সরকার যোগ্যতার ভিত্তিতেই ডিলারশিপ দেবে। সার ইউরিয়ার ব্যবহারটা একটু কমানোর জন্য চেষ্টা, প্লাস ওভারঅলও সারের ব্যবহার কমানোর জন্য আমরা চেষ্টা করতেছি। যাদের ক্ষেত্রে সারের লাইসেন্সের ঝামেলা করছে যারা, তাদের আমরা বাদ দিয়ে আমরা নতুন সেরে দিতে। আপনারও যদি আপনার যদি কোনো ভালো লোক থাকে আপনারা নাম দিতে পারেন, আমরা তা করে নিয়ে নভেম্বর পর্যন্ত আমাদের যে আছে সারের কোনো রকমের সংকট হবে না। বালু খেকোদের দৌরাত্ম্য বেড়েই চলছে পদ্মার বুকে। নদীর 2 কূলে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। শুধু দুর্বল বাঁধই নয়, ভাঙনের অন্যতম কারণও অপরিকল্পিত বালু উত্তোলন। পদ্মাপাড়ের মানুষ বলছেন, এখনই বালু লুট বন্ধ না করলে সহায় সম্বল সব হারাবে হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত হবে প্রাণ, প্রকৃতি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। এক কুল ভাঙা অন্য কুল গড়া এই তো নদীর ধর্ম। কিন্তু যখন এই স্বাভাবিক নিয়মের পেছনে যুক্ত হয় কিছু মানুষের অর্থলোভ, তখন কোনো না কোনো জনপদে সৃষ্টি হয় ক্ষোভ, বেদনা। এর জলযন্ত্র সাক্ষী পদ্মার মাঝিরকান্দির পাইনপাড়া চর। শরীয়তপুরের জাজিরা ও মুন্সিগঞ্জের শিমুলিয়ার মাঝখানে অবস্থিত এই চরে একসময় ছিল লাখো মানুষের বসতবাড়ি। সবই এখন স্মৃতি। গত কয়েক বছর পদ্মার প্রবল ভাঙনে 2000 পরিবার হারিয়েছে তাদের ভিটেমাটি ও ফসলি জমি। এখন তারা মানবেতর জীবন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। পর আমরা এই আশ্রা নিয়েছি, আমরা ওখানে 200 বাড়ি করে আমরা আসি। আমরা কিস্তি উড়িয়া বাড়ি ঘর ভেঙে কোনো মুড়েছি, এখন কিস্তি শোধ নেই। আমরা কই যাম। ভুক্তভোগীদের অভিযোগ, প্রাকৃতিক ভাঙনের পাশাপাশি বড় কারণ ছিল অবৈধ বালু উত্তোলন। বহু বছর ধরে সরকারি ছত্রছায়ায় একাধিক চক্র চরের বালু উত্তোলন করে নিয়েছে তাদের সর্বস্ব।
নানা দেন দরবার সালিশ করে মেলেনি সমাধান। বেশ কিছু ডেজারের মালিকাটা আমাদের ভাঙ্গিয়া আমরা ওটার প্রতিহত করতে গেছিলাম, কারণ আমাকে পুরো হামলা আসলো। অভিযোগ, স্থানীয় চেয়ারম্যানের ছত্রছায়ায় বালু খেকোরা দিনের পর দিন দেদারসে বালু কেটে বিক্রি করে আসছে। শুকনো মৌসুমে বালু কাটলেও এর ফল ভুগতে হচ্ছে ভরা বর্ষায়। নদীর গতিপথ পাল্টে তৈরি হয়েছে নতুন ভাঙনের হুমকি। চলতি বর্ষা মৌসুমে কয়েক দফা ভাঙনে পদ্মা সেতুর পূর্ব পাশের প্রায় 500 মিটার বাঁধ চলে গেছে নদীগর্ভে। ভিটেমাটি হারিয়েছেন আরও বেশ কিছু পরিবার, আতঙ্কে আছেন শতাধিক পরিবার। বালিকালে কতটা এই চাহার সহ্য করতে নেই। গভীর রাতে এলাকার যারা প্রতাপশালী লোক এরা মাটি বেচার কারণ এটাই মূল কারণ। তবে এসব অভিযোগ শুনতে চান না স্থানীয় চেয়ারম্যান। তিনি অবৈধ বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেছেন। ড্রেজিং করে যে বালু উত্তোলন করে এই বালুতে এই নদী এই যে নদীর ভাঙার এটার কিছুই না, এখানে কোনো অবৈধভাবে বালু বের হয় না। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে সাময়িক রক্ষা ব্যবস্থা নেওয়া হলেও অপরিকল্পিত নদী শাসন ও বালু উত্তোলন নদীর আগ্রাসন বাড়িয়ে তুলছে। অভিযানে গিয়ে বালু খেকোদের হামলার শিকারের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে যে ওখানে ম্যাজিস্ট্রেট মাটি কাটা যে দস্যুদেরকে নিরস্ত করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে। পদ্মার ভয়াল ভাঙন ঠেকাতে প্রয়োজন অবৈধ বালু উত্তোলনের কঠোর নিয়ন্ত্রণ আর ভিটেমাটি হারানো মানুষের জন্য বাস্তব ভিত্তিক পুনর্বাসন। না হলে সময়ের সঙ্গে ধ্বংস হবে আরো জনপদ, ভিটেহারা হবে আরো হাজারো পরিবার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, শরীয়তপুর। আষাঢ়ের বর্ষা যেন রোদ বাদলের জটিল খেলা। একদিকে আকাশে মেঘের ছায়া, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র। আবহাওয়ার এই বৈচিত্র্য নিয়ে সতর্ক করছেন আবহাওয়াবিদ ও পরিবেশ বিশেষজ্ঞরা। একসময় যেখানে আষাঢ় মানেই ছিল গগন ভরা মেঘের ঘনঘটা, আজ সেখানে রোদে পুড়ে যাচ্ছে দুপুরবেলা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষাকাল হারাচ্ছে তার চেনা ছন্দ। আগামী 23 জুলাই পর্যন্ত আকাশে থাকবে মেঘের আনাগোনা। 24 জুলাই থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 21 জুলাই এবং 22 জুলাই এই দুই দিন বৃষ্টিপাত দেশে কিছুটা কম থাকবে। এরপর 23 জুলাই থেকে কিছুটা বাড়বে, তবে 24 জুলাই থেকে সেটা আরও বাড়বে। পরিবেশবিদরা বলছেন বর্ষাকালের আর্দ্রতা যেমন কৃষিকাজে উপকারী, তেমনি এর পার্শ্ব প্রতিক্রিয়াও কম নয়। বাতাসে আর্দ্রতার তারতম্যের কারণে জনস্বাস্থ্য পড়ছে ঝুঁকিতে। এখন আর্দ্রতার যে টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি এটি স্বাভাবিক না। এই স্বাভাবিক না থাকার পিছনে আমাদের জলাভূমির পরিমাণ কমে যাওয়া এবং আমাদের সবুজের পরিমাণ কমে যাওয়া, এগুলো গত 20 বছরে প্রায় অর্ধেকে নেমে এসেছে। মাত্র 2 দশকে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাওয়া, এটা আমাদের তাপমাত্রা এবং আর্দ্রতার উপরে প্রভাব ফেলছে। আষাঢ়ের আকাশ এখন আর শুধু স্বস্তির বৃষ্টি আনে না, দেয় জলবায়ু সংকটের বার্তাও। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। সংবাদ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের খবর। অঘোষিত ফাইনালে শক্তিশালী নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ড্র করলেই শিরোপা উঠবে লাল সবুজের হাতে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। নেপালের বিপক্ষে প্রথম দেখায় 3-2 ব্যবধানে জয় পেয়েছিল লাল সবুজ। আসরের সব ম্যাচে দাপুটে জয় পেলেও নেপালের বিপক্ষে জিততে বেগ পোহাতে হয় বাটলার শিষ্যদের। টুর্নামেন্টে মাত্র একটা ম্যাচ হেরেছে নেপাল। 30টি গোল করার বিপরীতে হজম করেছে মাত্র 4টি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এখন পর্যন্ত 8 বিষয়ে হয়েছে ঐক্য, জানালেন আলী রিয়াজ। জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। দলগুলোর সহযোগিতায় এ মাসেই সনদ তৈরির আশা। একটি রাজনৈতিক দলের সরকারে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য বিএনপি নেতা রিজভীর। পরিবেশ থাকলেও নির্বাচন নিয়ে টানাপোড়েন তৈরির অভিযোগ। এবং ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে একমত রাজনৈতিক দলগুলো। সাংঘর্ষিক সিদ্ধান্ত বলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আইনজীবীদের। আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।